মতপার্থক্য থেকে এপ্রিলে তরুণদের নতুন প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ এনসিপির জন্য চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে কাজে ধীর গতি, বাস্তবায়ন না হলে বাড়বে দায় দেনা বলছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্যের জট, নিলাম প্রক্রিয়া সহজ করতে আইন সংশোধন চায় চট্টগ্রাম কাস্টমস হাউস। সাময়িক বন্ধের ঘোষণা দিয়ে বছর শেষেও চালু হয়নি উত্তরা এক্সপ্রেস, শরীয়তপুরে সেতুর কাজ ফেলে পলাতক ঠিকাদার। এবং নিজ ভূমিতে ভালোবাসায় সিক্ত হামজা, খেলতে চান ৮ নম্বর জার্সিতে, এশিয়ান বাছাইয়ে ভারত বধের আশা। আমরা ইন্ডিয়ার কথা আমরা কনসেন্ট্রেট করতেছি না, আমরা খালি আমরা কথা কনসেন্ট্রেট করতেছি। দেখা হইবে না খেতে হয় মাসে। স্বাগত এখন সকালে, পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইয়া রাত্রি। জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়কের নতুন প্ল্যাটফর্ম তৈরির ঘোষণায় আলোচনা চলছে নতুন দল এলসিপির ভাঙন নিয়ে। প্ল্যাটফর্মের উদ্যোক্তারা বলছেন জুলাইকে বাঁচিয়ে রাখতে তাদের এই উদ্যোগ। আর এনসিপির সদস্য সচিবের প্রত্যাশা কেউ দল ছেড়ে অন্য প্ল্যাটফর্মে গেলে সবাই অভিন্ন লক্ষ্যে কাজ করবে। যদিও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জাতীয় নাগরিক পার্টির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে নতুন প্ল্যাটফর্মটি। আর জানাচ্ছেন জাওয়াত মাহমুদ। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের আগেই প্রকাশ্যে এসেছিল দলটির অভ্যন্তরে নেতৃত্বের দ্বন্দ্ব। ২৮ ফেব্রুয়ারি মানিক মে এভিনিউতে দল ঘোষণার দুদিন আগেই এনসিপি থেকে নিজেকে প্রত্যাহার করে নেন জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক আলী আহসান জুনায়েদ সহ একাধিক সংগঠক। ছাত্রদের দল গঠনের আগ থেকে শুরু করে পরবর্তী সময়েও চলছে নানামুখী আলোচনা সমালোচনা, যার অধিকাংশ ঘিরে আছে দলের আর্থিক স্বচ্ছতা ও জুলাইয়ে ভূমিকা রাখা সকলকে ঐক্যবদ্ধ করতে না পারা নিয়ে। এমন প্রেক্ষাপটে এপ্রিলে নতুন প্ল্যাটফর্ম তৈরির ঘোষণা দেন জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। নতুন এই প্ল্যাটফর্ম গঠন নিয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের কাছে প্রশ্ন ছিল, এই উদ্যোগ তার দলে ভাঙন ধরাবে কিনা। সবাই একখানে থাকার নিয়ত করেই আমরা এখানে আমাদের যাত্রাটা শুরু করেছি। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ তাদের জুলাইয়ের যে অপূর্ণ আকাঙ্ক্ষার জায়গাটা আছে সেটা বাস্তবায়নে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার কার্যক্রম বিস্তৃত করে যাবে। এবং এই যাত্রাপথে অবশ্যই অনেকে আসবেন, অনেকে যুক্ত হবেন, অনেকে হয়তো ব্যক্তিগত কারণে হোক বা অন্য যে কোনো কারণে হোক রাজনীতিতে টার্মিনেট করবেন, নতুন কোনো কিছুর সঙ্গে যুক্ত হবেন। এটা রাজনীতিতে খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া। জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, যে স্বপ্ন নিয়ে তারা স্বৈরাচার হটিয়েছেন তা এখনও বাস্তবায়ন হয়নি। প্রাথমিকভাবে জুলাইকে বাঁচিয়ে রাখতে প্রেসার গ্রুপ হিসেবে কাজ করলেও পরবর্তীতে রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত দেন তিনি। সোশ্যাল রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যদি ওই সোশ্যাল রেজিস্ট্যান্স সোশ্যাল ফোর্সটা আমরা ক্রিয়েট করতে পারি এবং এই অপকর্মগুলো যদি দূর হয়ে যায় এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা যদি রিলেভেন্ট হয়ে ওঠে, তাহলে তো রাজনীতি সবার জন্য কল্যাণকর হবে এবং রাজনীতিটা আনন্দদায়ক হবে, সুখকর হবে। কারণ তখন রাজনীতির মধ্যে এই অপকর্মগুলো থাকতেছে না বা এই অপকর্ম মিনিমাইজ হয়ে যাচ্ছে। তখন শুধুমাত্র দেশের স্বার্থটাই প্রায়োরিটাইজ হবে। সুতরাং দেশের স্বার্থে তখন রাজনীতি করার এই স্কোপকে যে কেউ কাজে লাগাতে চাইলে করতে পারবে এবং এখান থেকে রাজনীতিতে সুইচ করতে চাইলে, ট্রানজিট করতে চাইলে অবশ্যই করতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক মাহবুবুর রহমান বলছেন, ছাত্রদের দল এনসিপির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে নতুন প্ল্যাটফর্মটি। মানুষের কাছে দলের এজেন্ডা পৌঁছাতে না পারলে ভাঙনের আশঙ্কাও দেখছেন তিনি। এরা তো এনসিপি লোক হওয়ার কথা ছিল, যেহেতু ওরা বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত ছিল, যেহেতু এরা এনসিপিতে না যেয়ে নতুন এনসিপি বা নতুন দল গঠন করছে, সেক্ষেত্রে তো এনসিপির জন্য একটা চ্যালেঞ্জ এবং এনসিপির জন্য তো এদেরকে নিজেদের দলে রাখতে পারলেই সফলতা ছিল। যত লোক এনসিপি থেকে বৈষম্য বিরোধীরা যত বেশি বের হয়ে যাবে, এনসিপিতে থাকবে না, ততই এনসিপির জন্য চ্যালেঞ্জ। তরুণদের নতুন দল থেকে বের হয়ে কেউ অন্য প্ল্যাটফর্মে যুক্ত হলেও সেটা ভবিষ্যতের জোটভিত্তিক রাজনীতির কৌশল হিসেবেই ঘটতে পারে বলে মনে করছেন এই বিশ্লেষক। এটা যদি তাদের মতদ্বৈততার কারণে বা মতনৈক্যের কারণে হয় তাহলে খারাপ, কিন্তু তারা যদি এগুলো মানে নিজেদের পরিকল্পনা দিয়ে করে থাকে এবং তারা যদি একটা পর্যায়ে আবার ঐক্যবদ্ধ হয়ে পড়ে জোট বেঁধে ফেলে,
তাহলে তো শক্তি থেকেই যাবে। দল ভেঙে ভেঙে দল করে আবার নতুন করে জোট বাঁধে, তাহলে তো আবার একই রকম শক্তি হয়ে যাবে। এখনও পর্যন্ত নাম ঠিক না হলেও আগামী এপ্রিলের শেষ নাগাদ আত্মপ্রকাশ ঘটবে নতুন প্ল্যাটফর্মটির, যার যাত্রা শুরু হবে আহ্বায়ক কমিটির মধ্য দিয়ে। আর লক্ষ্য হবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিসহ জুলাইয়ের চেতনাকে ধারণ করে সামাজিক আন্দোলন গড়ে তোলা। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। 2026 সালের জুন মাসে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শেষ হওয়ার কথা থাকলেও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বলছে কাজ শেষ হতে আরও 1 বছর সময় বাড়ানো হয়েছে, তবে বাড়ছে না খরচ। এদিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঘুরে দেখা যায় কাজ চলছে ধীর গতিতে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন প্রকল্প বাস্তবায়ন না হলে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাড়বে দায় দেনা। বিস্তারিত জানাচ্ছেন সিউল আহমেদ। 2009 সালে নেওয়া হয় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। এর 2 বছর পর প্রথমে বিনিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে ইতালথায়ের সঙ্গে আওয়ামী লীগ সরকারের 8,703 কোটি টাকার চুক্তি হয়। মেয়াদ ছিল 3.5 বছর, কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের মাঝে মালিকানা দ্বন্দ্বের জেরে অর্থায়ন নিয়ে দেখা দেয় জটিলতা। এ নিয়ে দীর্ঘ সময় ধরে অচল অবস্থায় প্রকল্পটি। পরবর্তীতে নকশায় কিছু পরিবর্তন এবং 237 কোটি টাকা বাড়িয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের চুক্তি সংশোধন করা হয়। আনুষঙ্গিক কাজ শেষে 2022 সালে 12 নভেম্বর এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ শুরু হয়, যার মূল লক্ষ্য ছিল রাজধানীর যানজট নিরসন। আর 2023 সালের 2 সেপ্টেম্বর শাহজালাল বিমানবন্দর এলাকার কাউলা থেকে তেঞ্জগাঁও পর্যন্ত এবং পরে 20 মার্চ কারওয়ান বাজার পর্যন্ত খুলে দেওয়া হয়। জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর কাজ বন্ধ থাকলেও গেল নভেম্বরে ফের শুরু হয় কাজ। তবে সম্প্রতি প্রকল্প এলাকা ঘুরে দেখা যায় কাজের গতি খুবই কম। পূর্বে তৈরি করা পিলারগুলোর শেষ দিকের কাজেই ব্যস্ত শ্রমিকেরা বলছেন, আগে এই প্রকল্পে কাজ করতেন কয়েক হাজার শ্রমিক, তবে উপরের নির্দেশে বর্তমানে কাজ করছে মাত্র 200 থেকে 300 জন। ওই কোম্পানি 2 দিন খোলে আবার 6 মাস বন্ধ থাকে। নভেম্বরের শেষ দিকে না কাজ শুরু হয়েছিল? 3 মাস আমরা গত রোজার ঈদের আগে বন্ধ দিছে, 8 মাস পরে আইলাম আর এই যে 2 মাস কাম করতে আছে, অন্ত লোকই নেই, 20-25 জন আছে। আগে তো অনেক ছিল, আগে আসছিল 6-7 হাজার লোক আছিল আগে। অলরেডি ছুটি সব, রোজ এভরিডে ছুটি দেয় 10-12 জন করে। কেন কি একটা ঝামেলা বলে, এটা তো ঝামেলাও আছে, আবার সরকার না বসলে কাজ করতে পারতেছে না। বেতন ভাতা না, এটি ঠিক আছে, এটির কোনো প্রবলেম নেই। এছাড়াও বাজেট স্বল্পতার কারণেও প্রতিনিয়তই কাজ ধীর গতিতে হচ্ছে বলেও জানান শ্রমিকরা। প্রতি বছর একটা বাজেট পাস হয়, তারপর আমাদের কাজটা সমন্বয় করা হয়। যতটুকু বাজেট পাস হয় তার ওই অনুযায়ী কাজ শুরু হয়। আসলে একটু ইনশাল্লাহ কাজটা রানিং ছিল, কিন্তু ইদানিং এখন একটু কম, লোক কমাই দিচ্ছে। এর কি অবস্থা, কাজের কি অবস্থা? কাজের এই তো অল্প লোক চলতেছে ধীরগতিতে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকার দক্ষতার পরিচয় না দিলে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যেমন বাড়বে দেনা, ঠিক তেমনি বাড়বে দায়ও। এছাড়াও এই মেগা প্রকল্পের সাথে জড়িত আছে আরও 2টি এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যা শুরু হবে চিটাগাং হাইওয়ে থেকে আর শেষ হবে ঢাকা ইপিজেডে। 2টা বড় প্রজেক্ট, মানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ফেল হওয়া মানে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে ফেল হওয়া, এবং এত বড় বিনিয়োগ করে এটার ইউটিলিটি পাওয়া যাবে না। এখানে কিন্তু সরকারকে অত্যন্ত দক্ষতার সাথে বিনিয়োগকারীদের সাথে বসতে হবে, এবং সেটার জন্য যদি আমরা না করি তাহলে এটার দায় দেনা কিন্তু যেই পরিমাণ হবে, তো দায় দিব দেনা দিব কিন্তু উপযোগিতা পাবো না, তাহলে আমছালা সবই গেল। 2026 সালে কাজ শেষ হওয়ার কথা, তবে মন্ত্রণালয় বলছে আরও 1 বছর সময় বাড়ানো হয়েছে, তবে বাড়েনি খরচ। আর দ্রুত সময়ের মধ্যেই কাজের অগ্রগতি চোখে পড়বে বলেও আশ্বাস সেতু মন্ত্রণালয়ের। 1 বছর কিন্তু আমরা বাড়িয়েছি, কিন্তু ব্যয় বৃদ্ধি রেখে। আপনার জন্য যে আমাদের ব্যয় বাড়বে না, শুধু টাইমটা আমরা এক্সটেনশন করেছি বিদ্যমান অবস্থা বিবেচনা করে। যেহেতু মাঝখানে আপনিই বললেন যে অনিবার্য কারণবশত কিন্তু আমাদের এটা বন্ধ ছিল, এখন কিন্তু গতি আসছে, এবং যেহেতু আমরা গতকালই অনুমোদনটা পেয়েছি, আমাদের মাননীয় উপদেষ্টা অনুমোদন করেছেন, এখন দৃশ্যমান অগ্রগতি দৃশ্যমান হবে বলে আমি আশা করছি। কাউলা থেকে শুরু হয়ে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়দাবাদ, যাত্রাবাড়ি হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী গিয়ে শেষ হবে প্রকল্পটি। বর্তমানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে প্রতিদিন গড়ে 40,000-এর বেশি যানবাহন এই সড়কটি ব্যবহার করছে। রাজধানীর কাউলা থেকে শুরু করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী এলাকায় গিয়ে শেষ হবে
এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি। তবে নানা জটিলতায় দীর্ঘ সময় বন্ধ ছিল এর কাজ। গত নভেম্বর মাসের শেষ দিকে এর কাজ শুরু হলে আবারও ধীর গতিতে চলছে এই কাজ। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, জনগণের অর্থ সঠিকভাবে ব্যবহারের পাশাপাশি ব্যয় সংকোচন এবং দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার দিকে মনোযোগী হতে হবে। তাহলেই এর সুফল পাবে সাধারণ জনগণ। সিউল আহমেদ, এখন, ঢাকা। চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা আমদানি পণ্যের জট কমানো ও নিলাম প্রক্রিয়া সহজ করতে আইন সংশোধন চায় চট্টগ্রাম কাস্টমস হাউস। প্রথম নিলামে 60% দর নির্ধারণের বাধ্যবাধকতা তুলে দিয়ে আইন সংশোধনের জাতীয় রাজস্ব বোর্ডের কাছে প্রস্তাব পাঠিয়েছে প্রতিষ্ঠানটি। বর্তমান প্রক্রিয়ায় এই আইনি জটিলতায় নিলামে পণ্য বিক্রিতে সময়ক্ষেপণের পাশাপাশি বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার। কখনো পণ্য ধ্বংসে অপচয় হচ্ছে কোটি কোটি টাকা। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলে। আমদানি পণ্যবাহী কন্টেইনার জাহাজ থেকে বন্দর ইয়ার্ডে নামার 30 দিনের মধ্যে ডেলিভারি নেয়ার নিয়ম। এই সময়ে কোনো আমদানিকারক পণ্য না নিলে আইন অনুযায়ী তাকে নোটিশ দেওয়ার 15 দিন বা সর্বোচ্চ 45 দিনের মধ্যে নিলামে পণ্য তোলা যায়। যদিও প্রথম নিলামে পণ্য মূল্যের 60% দর না উঠলে বিক্রির বিধান নেই। এতে শুল্ক, কর, ইন্স্যুরেন্স সহ পণ্যের দাম বাজার মূল্যের চেয়েও বেশি পড়ে যায়। ফলে ব্যবসায়িকভাবে লাভ না হওয়ায় অনেকেই প্রথমবার নিলামে অংশ নেয় না। আর প্রথমেই 60% দর না উঠায় অধিকাংশ সময় দ্বিতীয়, কখনো তৃতীয় নিলাম করতে হয় কাস্টমস কর্তৃপক্ষকে। এতে করে সময় ক্ষেপণের পাশাপাশি নিলাম বেশি হলেও বিক্রি কম হওয়ায় বন্দরে বাড়ে কন্টেইনার জট আর নষ্ট হয় পণ্যের গুণগত মান। এই সংকট উত্তরণে দীর্ঘদিন বন্দরে পড়ে থাকা পুরনো পণ্য নিলামে বিক্রিতে 60% দর নির্ধারণের আইনি বাধ্যবাধকতা প্রত্যাহার চায় চট্টগ্রাম কাস্টমস হাউস। এতে নিলাম কার্যক্রমে গতি আসবে বলে মনে করেন কর্মকর্তারা। আমরা যদি ইনভেন্টরির পরে শুধু মামলাটা যাচাই করে আমরা যদি নিলামে তুলতে পারি যে আমার পণ্য হচ্ছে এইগুলা, এই পণ্যগুলা নিলাম হবে, যে অবস্থায় আছে ওই অবস্থার ভিত্তিতে এর এগেনস্টে কোনো মামলা নেই, তাহলে আমার প্রক্রিয়াটাও সহজ হবে এবং সর্বোচ্চ বিডার যিনি হবেন তাকেই যদি আমি মাল দিতে পারি তাহলে আমার প্রক্রিয়াটাও দ্রুত হবে। আমরা এই যে গাড়ির নিলামগুলো করলাম, আমরা ম্যাক্সিমাম গাড়ি কিন্তু বিক্রি করতে পারিনি। তো আমাদের যেটা যে এটা 60%টা যেন না থাকে, যেই ভ্যালু আমরা প্রথমবার পাবো আলটিমেটলি ওই ভ্যালুইতে আমরা পরবর্তীতে পাবো, ওর থেকে কমতে পারো, ওর থেকে বেশি পাওয়া তো আমাদের জন্য টাফ। কম দামে পণ্য নিতে বিডাররাও দ্বিতীয় ও তৃতীয় নিলামের অপেক্ষায় থাকেন। তাই দীর্ঘদিন পড়ে থাকা পুরনো পণ্যের জন্য এই আইনকে যুগোপযোগী করার পরামর্শ বিডারদেরও। এখানে উচিত হবে পণ্যের বর্তমান কি পজিশন কি আছে, টেন্ডারের আগেই বৈশাখ কমিটি করতে এটা মূল্য নির্ধারণ করুক। নির্ধারণ করলে বাজার থেকে মূল্য নির্ধারণ করুন। আপনি রিজার্ভ ভ্যালু নির্ধারণ করলেন এটার দাম 100 টাকা, বাজারে চলে 10 টাকা, তো এটা দিয়ে জীবনেও বিক্রি হবে না, বরঞ্চ এটা নষ্ট হয়ে যাবে। ওটা সামঞ্জস্য রাখার জন্য উদ্যোগ নেওয়া উচিত। চট্টগ্রাম বন্দরে বর্তমানে প্রায় 9000 কন্টেইনার নিলামের অপেক্ষায় পড়ে আছে। এর মধ্যে আছে 20 বছর আগে আমদানি করা পণ্যের কন্টেইনারও। হাজিরা শিউলি, এখন, চট্টগ্রাম। যশোর রেলবাজারের ইজাদার মীর সাদিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রাত 12:30টার দিকে শহরের রেলগেট এলাকায় নিজ বাড়ির সামনে তাকে গুলি করা হয়। নিহত স্বজনরা জানান, রাতে ট্যাটু সুমন নামে চিহ্নিত এক সন্ত্রাসী সাদিকে গুলি করে পালিয়ে যায়। পরে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। রেলবাজার নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে। চুয়াডাঙ্গা পৌর এলাকার জাফরপুরে মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে অভিযুক্তের বাড়ি ঘেরাও করেন স্থানীয়রা। এই ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা হয়েছে। পুলিশ জানায়, জাফরপুরের পাওয়ার হাউস পাড়ার এনামুল হক জনি একটি ব্যাংকের নিরাপত্তা প্রহরী। তার প্রথম স্ত্রীর একটি 14 বছরের কন্যা সন্তান রয়েছে। গেল 1 ডিসেম্বর স্ত্রীর অনুপস্থিতিতে নিজের মেয়েকে ধর্ষণের চেষ্টা চালায় জনি। তখন কৌশলে নিজেকে রক্ষা করে তার এক বান্ধবীকে জানায়। গেল 14 মার্চ কর্মস্থল থেকে বাবার বাড়িতে ফেরার কথা শুনে আত্মহত্যার চেষ্টা করলে বিষয়টি জানাজানি হয়। অভিযুক্ত জনিকে গ্রেপ্তার করা না গেলেও ভুক্তভোগী শিশুটিকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
সাময়িক বন্ধের ঘোষণা থাকলেও বছর পার হয়েও চালু হয়নি উত্তরা এক্সপ্রেস ট্রেন। ফলে ভোগান্তিতে ব্যবসায়ী ও যাত্রীরা। ট্রেন ও টিকিট স্বল্পতায় ব্যাহত হচ্ছে উত্তরের সাথে দক্ষিণের ট্রেন যোগাযোগ ব্যবস্থা। জাহিদুল ইসলাম সুমনের ক্যামেরায় আরও জানাচ্ছেন মাহবুব হোসেন। জাতীয় নির্বাচনের আগে 2023 সালের ডিসেম্বরে নাশকতার আশঙ্কায় সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল উত্তরা এক্সপ্রেস, কিন্তু 1 বছর পার হলেও চালু হয়নি উত্তরের হাজারো মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ এই ট্রেন। ট্রেনটি রাজশাহী পার্বতীপুর রুটে যুক্ত করেছিল উত্তরবঙ্গের 5টি জেলা। স্বল্প খরচে ব্যবসা বাণিজ্য ও যাত্রী পরিবহনে ট্রেনটি ছিল ভরসার নাম, কিন্তু এখন স্টেশনগুলোতে শুনশান নিরাপত্তা, লাইনে জমেছে আবর্জনা। বাই রোডে যেতে হচ্ছে, অনেক টাকা, অনেক সময় ভাড়া বেশি দিতে হচ্ছে। যখন উত্তরা ট্রেনটা চলে তখন মানুষ খুব ভালোভাবে যেতে পারে। কাঁচামাল আসতে হয় আমাদের সান্তাহার আক্কেলপুর থেকে, এই কাঁচামালগুলো এখানে আসে না, এতে আমাদের হাটে অনেক ব্যাপক প্রভাব পড়ে। উত্তরাঞ্চল থেকে যে বিভিন্ন কাঁচা পণ্য বা এই এলাকায় আসতো, যেটা অনেক কম মূল্যে পাওয়া যেত, সেটাও বন্ধ হয়ে গেছে। বিভিন্ন সময় উত্তরা এক্সপ্রেস চালুর দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও যাত্রীরা, কিন্তু তাতেও সাড়া মেলেনি রেল কর্তৃপক্ষের। ভুক্তভোগীরা জানান, ট্রেনটি 36টি স্টেশনে যাত্রা বিরতি দিত। এতে করে ব্যবসা বাণিজ্য সুবিধা হতো স্টেশন এলাকার ব্যবসায়ীদের। শীঘ্রই ট্রেনটি চালু না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ভুক্তভোগীরা। ক্ষুদ্র ব্যবসায়ীরা তারা আসে, সেখানে ওই এলাকা থেকে উৎপাদিত সবজি বা আলু সহ বিভিন্ন সবজিগুলো নিয়ে আসে, এখানে বিক্রি করে আবার এখান থেকে কিনে নিয়ে তারা চলে যায়। এই কারণে এই হাটগুলোতে এখন কেনাবেচাটা অনেকটা ধস নেমেছে, ব্যবসায়ীরা অনেকটা তাদের ব্যবসা থেকে মন্দা হচ্ছে। আমরা যারা সাধারণ ক্রেতা আছি তাদেরও উত্তরবঙ্গ থেকে যে প্রাপ্ত সবজিগুলো, বিশেষ করে কলা সহ বিভিন্ন ফল ফলাদি আসতো, সেগুলো আসা বন্ধ হয়ে গেছে, যার কারণে এগুলো আমাদেরকে উচ্চ মূল্যে কিনতে হচ্ছে। এদিকে মাত্র 2টি ট্রেন রূপসা ও সীমান্ত দিয়ে চলছে উত্তর দক্ষিণের রেল যোগাযোগ। নাটোর স্টেশনে প্রতিদিন 300-র বেশি টিকিটের চাহিদা থাকলেও মিলছে অর্ধেকেরও কম। ফলে ট্রেনের স্বল্পতা দক্ষিণের যাত্রীদের ভোগান্তি বাড়াচ্ছে বহুগুণে। একটা ট্রেন চলে হচ্ছে দিনে রূপসা, রাত্রিতে সীমান্ত। এটা এই ট্রেনগুলান অপ্রতুল এই খুলনা স্টেশনের জন্য। আমরা বহুদিন থেকেই চেষ্টা করতেছি যে এখানে যেন আরেকটা ট্রেন সংযুক্ত করা হয়। এখানে যাত্রী প্রচুর, কিন্তু অর্ধেক প্যাসেঞ্জারই স্ট্যান্ডিং অবস্থায় যেতে হয়। আপাতত উত্তরা এক্সপ্রেস ট্রেনটি চালু না করার সিদ্ধান্তে অটুট পশ্চিমাঞ্চল রেলওয়ে। পাশাপাশি খুলনা রুটে ট্রেনের সংখ্যা বৃদ্ধিরও তাদের পরিকল্পনা নেই। তবে সকল বাধা দূর করে খুলনা রুটে ট্রেনের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি টিকিটের বৃদ্ধির দাবি জানিয়েছেন যাত্রীরা। সে সাথে উত্তরা এক্সপ্রেস ট্রেনটি চালু করার জন্য জোর দাবি যাত্রীদের। মাহবুব হোসেন, এখন, নাটোর। 8 বছরেও শেষ হয়নি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভাষা সৈনিক গোলাম মাওলা সেতুর নির্মাণ কাজ। দফায় দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হলেও কাজের অগ্রগতি মাত্র 55%। এতদিন ঢিমে তালে চললেও আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে পলাতক ঠিকাদার। এতে সেতুর কাজ শেষ হওয়া নিয়ে দেখা দিয়েছে জটিলতা। শরীয়তপুর থেকে সজীব খানের তোলা ছবিতে আরও জানাচ্ছেন কাজী মনিরুজ্জামান। শরীয়তপুরের নড়িয়া ও ভেদরগঞ্জকে ঢাকার সাথে যুক্ত করেছে কীর্তিনাশা নদীর ভাষা সৈনিক ডাক্তার গোলাম মাওলা সেতু। ঝুঁকিপূর্ণ হওয়ায় পুরনো সেতুটি অপসারণ করে 2017 সালের মাঝামাঝিতে নতুন ব্রিজের নির্মাণ কাজ শুরু হয়। 8 বছর ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা সেতুর নির্মাণ কাজ এখন মুখ থুবড়ে পড়েছে। 327 মিটার দৈর্ঘ্যের সেতুটির নদীর মাঝের মূল অংশের কাজ এখনও শেষ করতে পারেনি ঠিকাদার। কাজ ফেলে রাখায় মরিচা ধরেছে লোহায়, ছড়িয়ে ছিটিয়ে আছে নির্মাণ সামগ্রী। এ অবস্থায় সরকার পতনের পর পলাতক ঠিকাদারি প্রতিষ্ঠান। সেতুর কাজ বন্ধে ক্ষুব্ধ স্থানীয়রা। সরকার পতনের পর ঠিকাদার সরে গেছে গা, এখন মনে নেই ওপারে মানুষ যাইতে সবাই কষ্ট। সরকার পরিবর্তনের পরে 5 আগস্টের পরে যে ঠিকাদার উনি একটু পলাতক ছিল, দেশের বাইরে উল্লেখযোগ্য অগ্রগতিতে সে পৌঁছতে পারতেছে না এবং কাজের অগ্রগতিও তেমন 6 মাস ধরে নেই।
প্রকল্পের কাজ চলাকালে দুই পাড়ের মানুষের চলাচলের সুবিধার্থে নির্মাণাধীন সেতুর পাশে নির্মাণ করা হয় ফুটওভার ব্রিজ, কিন্তু সেটিও ঝুঁকিপূর্ণ হওয়ায় থেমে গেছে কাজ। তাই ঝুঁকি নিয়ে উত্তাল নদী পারাপারে নৌকাতেই ভরসা লাখো মানুষের। যাতায়াতের ভোগান্তিতে শিক্ষায় পিছিয়ে পড়েছে নদীর পশ্চিম প্রান্তের শিক্ষার্থীরা। পদ্মা সেতু থাকার পরও সুফল থেকেও বঞ্চিত হওয়ার সাথে ভেদরগঞ্জ ও নড়িয়াবাসী অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নিজেকে সামলাবো না, ব্যাগ সামলাবো না, বাচ্চা সামলাবো। একটা বাচ্চা দুর্ঘটনা ঘটে গেলে তখন এই দায় ভাই কে নেবে? দৈনিক 5 বার 100 টাকার মতন আমাকে কস্টিং যাইতেছে এবং অ্যাক্সিডেন্ট হইতেছে মাঝে মাঝে। এখানে সরাসরি ঘড়িসার পর্যন্ত চলে যেত এবং আমার বাড়িঘাটে চলে যেত। এই রিস্ক নিয়ে আমার এই নদী পার হইতো না। কাজ শেষ না হওয়ায় আসন্ন ঈদে এ পথ ব্যবহারকারী ঘরমুখো মানুষকে পড়তে হবে বাড়তি ভোগান্তিতে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে, এরই মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। মাপজোক করতে হবে, নতুন করে এস্টিমেট তৈরি করতে হতে 1 মাস যাবে। আবার টেন্ডার করে ঠিকাদার নিয়োগ করতে যদি প্রথম ধাপে আমরা ঠিকাদার পেয়ে যাই, তাহলে হয়তো 3 মাসের মধ্যে আমরা ঠিকাদার পেয়ে যাব। নভেম্বর থেকে হয়তো কাজ শুরু করতে পারবে পুরো দামে, যেহেতু এখন যে কাজটা রয়ে গেছে সেটা পুরো একটা নদীর মধ্যে। শুরুতে সেতুটির নির্মাণ ব্যয় ধরা হয় 14 কোটি 87 লাখ টাকা। তবে দফায় দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানো ও নকশায় কিছুটা পরিবর্তনের কারণে নির্মাণ ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 28 কোটি 86 লাখ টাকায়। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর। খুলনার বাজারে কমেছে সবজির সরবরাহ, আর এর সাথে যেন পাল্লা দিয়ে বেড়েছে দাম। এ নিয়ে আরও জানাতে নগরের সোনাডাঙ্গা বাজার থেকে যুক্ত হচ্ছেন রামিম চৌধুরী। রামিম, সবজির সরবরাহ কমার কারণ কি? কোন সবজি আজ কত দামে বিক্রি হচ্ছে জানাবেন? রাত্রি মূলত কিন্তু শীতকালীন সবজি যে সরবরাহ সেটি অনেকটাই কমে এসেছে। আর এই শীতকালীন সবজির সরবরাহ কম থাকার কারণে কিন্তু বাজারে যে নতুন সবজিগুলো উঠছে সেই সবজিগুলোর দাম কিন্তু অনেকটাই বেশি রয়েছে। বিশেষ করে বাজারে উঠছে ঢেঁড়স সহ বেশ কিছু সবজি কিন্তু নতুন উঠেছে এবং এই নতুন সবজিগুলো কিন্তু বেশ চড়া দামে বিক্রি করা হচ্ছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। আমরা রয়েছি সোনাডাঙ্গা পাইকারি কাঁচা বাজারে। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে সবজিটি দেখছেন ঢেঁড়স, এই ঢেঁড়স কিন্তু আজকে প্রতি কেজি বিক্রি করা হচ্ছে 45 থেকে 50 টাকা। এটি কিন্তু নতুন একটি সবজি, এটি কিন্তু 8 থেকে 10 দিন হলো এই সবজিটি বাজারে উঠতে শুরু করেছে। এর পাশাপাশি যে টমেটোটি দেখছেন আপনি, টমেটোর দাম কিন্তু এখনো পর্যন্ত মোটামুটি স্থিতিশীল অবস্থায় রয়েছে। 8 থেকে 10 টাকার মধ্যে প্রতি কেজি বিক্রি করা হচ্ছে। এর পাশাপাশি আরও একটি নতুন সবজি আপনি দেখছেন যেটি উচ্ছে কিন্তু আজকে প্রতি কেজি বিক্রি করা হচ্ছে 55 থেকে 50 টাকার মধ্যেই কিন্তু বিক্রি করা হচ্ছে প্রতি কেজি। এছাড়াও বাজারে রয়েছে পটল, এটিও কিন্তু নতুন সবজি, এটি বিক্রি করা হচ্ছে কিন্তু প্রতি কেজি 40 টাকা করে। এর পাশাপাশি বেগুন, রমজান মাসে কিন্তু বেগুনের চাহিদা অনেকটাই বেশি থাকে এবং রমজানের শুরুতেই কিন্তু বেগুনের দাম অনেকটাই বেড়ে গিয়েছিল। এখনও পর্যন্ত সেই বাড়তি দামে কিন্তু বেগুন বিক্রি করা হচ্ছে। প্রতি কেজি 50 টাকা করে বেগুন কিন্তু আজকে বিক্রি করা হচ্ছে। এছাড়াও শসা সহ বিভিন্ন ধরনের সবজি যেগুলো কিন্তু এই যে রমজান মাসে বেশি চাহিদা থাকে, সব কিছুর দামই কিন্তু অনেকটাই বেশি রয়েছে। এখানকার ব্যবসায়ীরা যেটি বলছেন, মূলত কিন্তু শীতকালীন যে সবজি রয়েছে সেই সবজির সরবরাহ কিন্তু অনেকটাই কমে এসেছে এবং এই কমার ফলে কিন্তু এখানে সবজি বাজারে একটি প্রভাব পড়েছে এবং এর ফলে কিন্তু দামও কিছুটা বেশি রাখছেন এখানকার ব্যবসায়ীরা। তবে ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত আর কিছুদিনের মধ্যেই কিন্তু নতুন সবজির সরবরাহ অনেকটাই বেড়ে যাবে এবং নতুন সবজির যে ক্ষেতগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আস্তে আস্তে সবজির যে সরবরাহ বাজারে বাড়াতে থাকবে কৃষকরা এবং এর ফলে কিন্তু বাজারে বর্তমানে যে দামের চাপ, সেই চাপটা কিন্তু অনেকটাই কমে আসবে বলে ব্যবসায়ীরা বলছেন। এবং তারা যেটি বলছেন যে মূলত কিন্তু বাজারে নতুন যে সবজি রয়েছে, নতুন সবজির সরবরাহ যখন বাড়বে তখন কিন্তু আস্তে আস্তে দাম নিয়ন্ত্রণে আসবে এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বা খুশির যে কারণ সেটি কিন্তু হবে। মূলত এই সবজি কিন্তু মানুষের দৈনন্দিন জীবনে অনেকটাই গুরুত্বপূর্ণ একটি জিনিস। প্রত্যেকটা তরকারিতে সবজি ব্যবহার করা হয়ে থাকে, সেক্ষেত্রে সাধারণ মানুষের চাহিদা কিন্তু অনেকটাই বেশি থাকে এই বাজারের উপরে। তো সেক্ষেত্রে বাজার তদারকির জন্য অনেকেই বলছেন যে বাজার যেন দাম যেন নিয়ন্ত্রণে থাকে, সে কারণে বাজার সঠিকভাবে তদারকির প্রয়োজন রয়েছে। তো রাত্রি এই ছিল আমার কাছে খুলনা থেকে সবজি বাজারের সবশেষ খবর।
খুলনার সবজি বাজারের খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী রামেন চৌধুরী। রংপুর বিভাগে 2023 ও 24 সালে হৃদরোগে আক্রান্ত হয়েছেন 50,000-এর বেশি মানুষ। সুনির্দিষ্ট পরিসংখ্যান না থাকলেও গেল 10 বছরে রোগী বেড়েছে 50%। চিকিৎসকরা বলছেন খাদ্যাভ্যাস, জীবনাচরণের পরিবর্তন সহ অতিরিক্ত চাপ বাড়াচ্ছে হৃদরোগের ঝুঁকি। এমন অবস্থায় রংপুর ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে কার্ডিয়াক সার্জারি শুরুর পরিকল্পনা এখন বাস্তবায়নের পথে। মোহসিন আলীর ক্যামেরায় আরও জানাচ্ছেন আমিরুল বাপ্পি। দৃশ্যটা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের। বাংলাদেশের প্রেক্ষাপটে বিছানা ছাড়িয়ে মেঝেতে কিংবা বারান্দায় রোগী থাকার ঘটনা খুবই সাধারণ, কিন্তু হৃদরোগ বিভাগে এভাবে বারান্দাতেও রোগী থাকা কিছুটা উদ্বেগজনক তো বটেই। রমজানে হাসপাতালের অন্য বিভাগে রোগীর সংখ্যা কমলেও হৃদরোগ বিভাগে রোগীর চাপ সারা বছরই একই রকম। সুনির্দিষ্ট কোনো গবেষণা না থাকলেও চিকিৎসকদের অভিজ্ঞতা বলছে গত 10 বছরে রংপুর বিভাগে হৃদরোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় 50%। কোনো কোনো বছর এই পরিমাণ বেড়েছে 70% পর্যন্ত। পুরো রংপুর বিভাগে সরকারিভাবে রংপুর ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয় হৃদরোগের। এছাড়া বেসরকারিভাবে আরও 2-1টি হাসপাতালে চিকিৎসা দেয়া হলেও তাদের সুযোগ সুবিধা কম। মূলত খাদ্যাভ্যাস, জীবন আচরণের পরিবর্তন সহ অতিরিক্ত চাপ হৃদরোগের প্রধান কারণ বলছেন চিকিৎসকরা। উচ্চ ক্যালোরিযুক্ত খাবার গ্রহণ করছে, অনেকে অধিক লবণযুক্ত খাবার গ্রহণ করছে, কেন ফুড খাচ্ছে, ফাস্ট ফুড খাচ্ছে, আবার তাদের যে প্রেশার এবং উচ্চ ডায়াবেটিস সেগুলো কন্ট্রোল নাই। এই সমস্ত কারণে দেখা যাচ্ছে যে হার্টের রোগের সংখ্যা বেড়ে গেছে। টিসিউতে রোগীদের ম্যানেজমেন্ট, স্ট্রেপ্টোকাইনেস থেকে শুরু করে আমরা একটা দক্ষ টিম ওয়ার্কের মাধ্যমে রোগীদের সেবা দিচ্ছি। দিনাজপুর ও রংপুর মেডিকেল কলেজের 2 বছরের ভর্তি রোগীর সংখ্যা বিবেচনা করলে রোগী বৃদ্ধির হার কিছুটা অনুমান করা যায়। আর ভর্তি রোগী ছাড়াও আউটডোর বিভিন্ন চেম্বারের পাশাপাশি রাজধানী সহ দেশের বাইরে চলে যাওয়া রোগী তো রয়েছেই। চিকিৎসকরা বলছেন প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম। প্রিভেনশন আসলে ছোটবেলা থেকেই আমাদের লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। যেমন রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ, বাচ্চাদেরকে সেইভাবে ট্রেন করা। এখানে কার্ডিয়াক সার্জারি নাই, সেই কার্ডিয়াক সার্জারি ডিপার্টমেন্ট খোলার ব্যাপারে আমাদের মাননীয় মহাপরিচালক শিক্ষা উনি উদ্যোগ নিয়েছেন এবং কয়েকটা টিমও বারবার এসেছেন। আমরা এই ব্যাপারে উদ্যোগী হচ্ছি। রংপুর বিভাগের বড় 2টি মেডিকেল কলেজ হাসপাতালেই হৃদরোগের চিকিৎসা নিয়ে রয়েছে বড় পরিকল্পনা। সার্জারি থাকবে, পেডিয়াট্রিক কার্ডিওলজি থাকবে, তারপর আমরা যে কার্ডিওলজি করতেছি বড়দের হৃদরোগ, মানে এখানে পেডিয়াট্রিক কার্ডিওলজি বলতে যেটা শিশুদের, বাচ্চাদের জন্মগতভাবে ফুটা থাকে, তারপরে সমস্যা থাকে, সেগুলোর চিকিৎসার ব্যবস্থা থাকবে, সেই ডিপার্টমেন্টও এখানে হবে। মানে এই সুযোগ সুবিধা নিয়ে আর আমাদেরও 2টা ক্যাথ ল্যাব থাকবে। রংপুর বিভাগে প্রতি বছরই বাড়ছে হৃদরোগে আক্রান্ত ব্যক্তির সংখ্যা। এর কারণ হিসেবে চিকিৎসকরা বলছেন খাদ্যাভ্যাস সহ অনিয়ন্ত্রিত জীবনাচরণের কথা। এর পাশাপাশি আরেকটি বিষয়ে উল্লেখ করছেন তারা, সেটি হলো প্রয়োজনের অতিরিক্ত চাহিদা। এই চাহিদা পূরণ করতে গিয়েই মানুষ আক্রান্ত হচ্ছেন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসের মতো রোগে, আর এর থেকেই সূত্রপাত হচ্ছে হৃদরোগের। চিকিৎসকরা বলছেন জীবনাচরণের পাশাপাশি যদি এই চাহিদাও নিয়ন্ত্রণ করা যায় তাহলে হৃদরোগে আক্রান্তের ঝুঁকি অনেকখানি কমে আসবে। আমিরুল বাপ্পি, এখন রংপুর। গেল 7 বছর ধরে চলছে ঝালকাঠি সদর হাসপাতালের নতুন ভবনের অবকাঠামোগত কাজ। 1 বছর আগে তড়িঘড়ি করে উদ্বোধন করা হলেও চালু হয়নি চিকিৎসা কার্যক্রম। এতে ক্ষুব্ধ রোগী ও স্থানীয়রা। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে জনবল আর চিকিৎসা সরঞ্জাম বরাদ্দ না পাওয়ায় চালু করা যাচ্ছে না নতুন ভবনটি। আলামিন তালুকদারের প্রতিবেদন। 1983 সালে 50 শয্যা নিয়ে প্রতিষ্ঠিত হয় ঝালকাঠি সদর হাসপাতাল। এরপর 2003 সাল থেকে 100 শয্যায় চিকিৎসা কার্যক্রম পরিচালিত হলেও বাড়তি চাহিদা পূরণে 2018 সালে প্রায় 70 কোটি টাকা ব্যয়ে শুরু হয় হাসপাতালটির 250 শয্যা বিশিষ্ট 9তলা ভবনের নির্মাণ কাজ। 1.5 বছরে প্রকল্পের কাজ শেষ করার কথা থাকলেও কাজ এখনও শেষ হয়নি। কয়েক দফায় মেয়াদ বাড়লেও নির্মাণ কাজ শেষ না হতেই 2023 সালের অক্টোবরে তড়িঘড়ি করে ভবনটির উদ্বোধন করা হয়, কিন্তু চিকিৎসা কার্যক্রম শুরু না হয় আদতে ভবনটি কোনো কাজেই আসছে না। ডাক্তার স্বল্পতার কারণে আমরা বর্তমানে এই বিল্ডিংয়ের চিকিৎসা ভালো পাই না। 250 শয্যার বিল্ডিংটা যদি চালু হয় এবং ডাক্তার বাইরে থেকে ভালো ভালো ডাক্তার আনা হয় তাহলে আমরা ভালো চিকিৎসা পাবো। শিশু বিশেষজ্ঞ ডাক্তার নাই, আমরা এত ভোগান্তিতে আছি।
ডাক্তার দেখাই পাই না, আসে মানে ফেরত যাওয়া লাগে। এইটা চালু হলে ভালো হয়, আমাদের জন্য অনেক মানে সুযোগ সুবিধা ভালো হয়, খুব ভোগান্তি কম হয়। ডাক্তার ঠিকমতো পাওয়া যাচ্ছে না, চিকিৎসা সুবিধা পাওয়া যাচ্ছে না। এখানে এই বড় হসপিটালটা চালু হলে আমাদের চিকিৎসা সুবিধা ভালো হবে। হাসপাতালে ইনডোর মেডিকেল অফিসারের কোনো পোস্ট নেই। দুপুর 2:30টার পরে জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার এবং আবাসিক মেডিকেল অফিসার ছাড়া অন্য কোনো মেডিকেল অফিসার না থাকায় যে ভর্তি রোগীরা থাকেন, প্রত্যেক দিনই প্রায় 100 বা তদূর্ধ্ব রোগী থাকেন, তাদের আসলে পরিপূর্ণ সেবা দেওয়া সম্ভব হয় না। 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল চালু হলে এই সেবা দেওয়া সম্ভব হবে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, অসম্পূর্ণ নির্মাণ কাজ আর লিফট স্থাপন না করায় নতুন ভবন এখনই বুঝে নিতে পারছেন না তারা। এছাড়া জনবল ও চিকিৎসা সরঞ্জাম চেয়ে মন্ত্রণালয় থেকে বরাদ্দ না পাওয়ায় চিকিৎসা কার্যক্রম শুরু করা যাচ্ছে না। চাহিদা মোতাবেক জনবল পেলে এবং লিফটের কাজ সম্পন্ন হলে আমরা এই বিল্ডিংটা চালু করতে পারবো, এবং জনবল না পেলে এবং লিফট লাগানো না হলে আমরা আসলে এই 250 শয্যা সদর হাসপাতাল চালু করা আমাদের পক্ষে সম্ভব হবে। জেলায় 8 লাখ মানুষের চিকিৎসায় একমাত্র ভরসার জায়গা ঝালকাঠি সদর হাসপাতাল। বর্তমানে 100 শয্যায় প্রতিদিন গড়ে চিকিৎসা সেবা নেন হাজারো মানুষ। আল আমিন তালুকদার, এখন ঝালকাঠি। সুনামগঞ্জে পাহাড়ি ঢলের আগাম বন্যা থেকে ফসল সুরক্ষিত রাখতে নির্মাণ হচ্ছে উন্নত প্রযুক্তির ফ্ল্যাট ফিউজ। এতে আগাম বন্যার কবল থেকে রক্ষা পাবে বোরো ফসল, ফলে নিশ্চিতে বোরো ধান তুলতে পারবে কৃষকরা। পাশাপাশি ফসল অপচয় হবার হাত থেকে রক্ষা পাবে শত কোটি টাকা। সুনামগঞ্জ থেকে লিফসান আহমেদের প্রতিবেদন। সুনামগঞ্জের 137টি হাওরে বোরো ধানের আবাদ করেন কৃষকরা। তবে প্রতিবছর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফসলের ব্যাপক ক্ষতি হয়। বিশ্বরম্ভর উপজেলার করচার হাওরে উৎপাদন হয় প্রায় 8000 মেট্রিক টন ধান। তবে গত বছর আগাম বন্যায় হাওরের ফসল জমির ব্যাপক ক্ষতি হয়। এপ্রিল মাসে শেষ হবে 15টি হাওরে 270 কোটি টাকা ব্যয়ে ফ্ল্যাট ফিউজের কাজ। স্থানীয় কৃষকরা বলছেন, প্রকল্পের কাজ নির্ধারিত সময় শেষ হলে ঘরে তুলতে পারবেন কষ্টার্জিত ফসল। একই সাথে বাজারে থাকবে পর্যাপ্ত ধানের সরবরাহ। বাদে ঠিকই, কিন্তু দেখা গেছে 2-1 দিন পর যে বর্ষাকালে এটা ভাঙে যায়। আমরা ঝুঁকিপূর্ণ থাকি, এটা যদি স্থায়ী বাদ হয় তাইলে আমাদের জন্য খুব ভালো হয়। ধান তুলতে গিয়ে কোনো এই চিন্তা করো না, কোনো টেনশনে করতো না, সুন্দরভাবে ধানটা তুলতে পারবো। স্থায়ীভাবে এই বাঁধটা নির্মাণ হইলে আমাদের কৃষকের লাগে অনেক উপকার। অতিবৃষ্টির কারণে স্থায়ী বাঁধের লাগে খুবই টেকসই। এদিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, ফ্ল্যাট ফিউজের কাজ শেষ হলে প্রতি বছর বাঁধ নির্মাণে সরকারের কোটি কোটি টাকা ব্যয় হবে না। পাশাপাশি রক্ষা পাবে হাওরের ফসল, প্রকৃতি ও পরিবেশ। আমাদের কল সেন্টার যারা আছে, আইটিগুলো এবং সিজিএসএস, এরা মানে মূলত এগুলো সমীক্ষা করেছে। সমীক্ষা করে এগুলো চিহ্নিত করা হয়েছে এবং এখানে যে পরিবেশের যেগুলো প্রভাব পড়ে না সেগুলো নিশ্চিত করে এগুলো প্রকল্পের এই অঙ্কগুলো নির্ধারণ করা হয়েছে। চলতি বছর সুনামগঞ্জের হাওড় অঞ্চলে প্রায় 10 লাখ কৃষক 2,23,410 হেক্টর জমিতে বোরো ধান চাষাবাদ করেছেন, যার বাজার মূল্য অন্তত 4,500 কোটি টাকা। এখন সুনামগঞ্জ। এবার দেশের বাইরের প্রসঙ্গ। ইউক্রেন ইস্যুতে মঙ্গলবার ফোন আলাপ করতে যাচ্ছেন মার্কিন ও রুশ প্রেসিডেন্ট। ক্রেমলিনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হলেও এজেন্ডা জানানো হয়নি। অন্যদিকে হোয়াইট হাউস জানিয়েছে, সীমানা পুনর্নির্ধারণের পাশাপাশি ফোন আলাপে প্রাধান্য পাবে দুই দেশের সীমান্ত সংলগ্ন জ্বালানি স্থাপনা ও সম্পদ বন্টনের বিষয়। নাফিয়ারমান মননের প্রতিবেদন। 37 মাসের ইউক্রেন রাশিয়া যুদ্ধে মঙ্গলবার বড় ধরনের মোড় দেখতে যাচ্ছে বিশ্ববাসী, কারণ আজই এই ইস্যুতে কথা বলতে যাচ্ছেন দুই দেশের প্রেসিডেন্ট। সোমবার বিষয়টি নিশ্চিত করে ক্রেমলিনের মুখপাত্র জানান, দুই নেতার মধ্যে কথা হবে ফোনে, যদিও আলোচনার এজেন্ডা এখনো জানানো হয়নি। Это тоже не позволительно. Собственно, руководствоваться законом, точнее псевдозаконом, который протащил так называемый высокий представитель Шмидт. এর আগে সম্ভাব্য ফোন আলাপের বিষয়টি নিশ্চিত করেন ডোনাল্ড ট্রাম্প। জানান, আলোচনার মূল বিষয় ইউক্রেন ও রাশিয়ার সীমানা পুনর্নির্ধারণ। ফোন আলাপে প্রাধান্য পাবে সীমান্ত সংলগ্ন জ্বালানি স্থাপনা ও সম্পদ বন্টনের বিষয়। হোয়াইট হাউসের মুখপাত্রের দাবি, শান্তি প্রতিষ্ঠায় এবারের মতো কখনোই এমন অগ্রগতি হয়নি। There's a power plant that is on the border of Russia and Ukraine that was up for discussion with the Ukrainians, and he will address it in his call with Putin tomorrow. তবে যুদ্ধবিরতির ক্ষেত্রে রাশিয়ার শর্তগুলোই বলে দিচ্ছে পুতিন শান্তি চান না।
ইউর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে এই অভিযোগ করেন জোটটির পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান। জানান, রুশ প্রেসিডেন্টের সাম্রাজ্যবাদী পরিকল্পনা মেনে নেবে না ইউরোপ। Those conditions that they have presented, it shows that they don't really want peace, actually, because they are presenting as conditions all their ultimate goals that they want to achieve from the war. বিশ্বের দুই পরাশক্তির সরকার প্রধানের মধ্যকার ফোনালাপ শান্তি ফেরাতে পারবে কিনা তা নিয়ে সন্দিহান ইউক্রেনীয়রা। কিয়েভের বাসিন্দাদের দাবি, ইউক্রেনকে ছাড়া শান্তি আলোচনা সুফল বয়ে আনবে না। এছাড়াও পুতিন ভরসার পাত্র নন বলে দাবি তাদের। Розумієте, переговори про мир в Україні без України між двома старими маразматиками, ну, це нонсенс такий. Trump nowadays and Putin especially don't make me want to trust them, you know. যুদ্ধবিরতিতে রাজি হতে পুতিনের পক্ষ থেকে এখনো কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। পার্লামেন্টে এমনটাই দাবি করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। জানান, রাশিয়াকে বশে আনার জন্য যুক্তরাজ্যের হাতে এখনো অনেক তুরুপের তাস রয়েছে। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও 2 শতাধিক ভেনেজুয়েলাবাসীকে বিতাড়িত করেছে যুক্তরাষ্ট্র। মূলত এরা ভেনেজুয়েলার সন্ত্রাসী বলে অভিযোগ রয়েছে। তাদের এল সালভাদরের একটি কারাগারে পাঠানো হয়েছে। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের জন্য বিপদ ডেকে আনবে বলে উদ্বেগ জানিয়েছেন মার্কিন বিশ্লেষকরা। হ্যান্ডকাফ ও পায়ে শেকল পরিয়ে 2 শতাধিক ভেনেজুয়েলার নাগরিককে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করা হলো। শনিবার রাতে মার্কিন একটি বিশেষ বিমানে করে মধ্য আমেরিকার দেশ এল সালভাদরে পাঠানো হয় তাদের। সেখানে রাখা হবে কারাগারে। এল সালভাদরের প্রেসিডেন্ট নায়েব বুকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, রোববার সকালে ভেনেজুয়েলার গ্যাং ট্রেন ডি আরাগুয়ার 238 সদস্য তার দেশে এসে পৌঁছেছেন। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক MS-13 গ্যাংয়ের 23 সদস্য। ভেনেজুয়েলার এসব গ্যাং সদস্যরা অপহরণ, ছিনতাই, চাঁদাবাজি ও চুক্তিভিত্তিক হত্যার সঙ্গে জড়িত ছিল। যদিও যুক্তরাষ্ট্র কিংবা এল সালভাদর সরকার কেউই আটককৃতদের পরিচয় প্রকাশ করেনি। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করেই মার্কিন প্রেসিডেন্ট এই পদক্ষেপ নেন। বিবিসি বলছে, একজন ফেডারেল বিচারকের আদেশ অনুযায়ী প্রাচীন যুদ্ধকালীন আইন প্রয়োগ করে এ ধরনের নির্বাসন করতে পারবে না মার্কিন সরকার। আর এই ঘটনায় উদ্বেগ জানিয়েছে মার্কিন বিশ্লেষকরা। If the administration is allowed to use wartime authorities anytime it wants to remove people, I think we are going to see more and more people being subjected to this type of Alien Enemies Act and a blurring of wartime authority with domestic authority. I cannot stress how important it is that the federal courts prevent this from happening. এল সালভাদরের প্রেসিডেন্ট জানিয়েছেন, বন্দীদের আপাতত 1 বছরের জন্য কারাগারে রাখা হয়েছে। এর মেয়াদ আরও বাড়তে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। এবার খেলার খবর। বাংলাদেশ দলে 8 নম্বর জার্সি পরে খেলতে চান হামজা চৌধুরী। সোমবার সন্ধ্যায় হবিগঞ্জের বাড়িতে সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন তিনি। আসন্ন ভারত ম্যাচ নয়, নিজ দল নিয়ে ভাবতে চান এই মিডফিল্ডার। আর সাকিব আল হাসানের সঙ্গে তুলনায় যেতে চান না হামজা চৌধুরী। এসকে শাওনের প্রতিবেদন। হামজা চৌধুরীর মতো বড় তারকা এই প্রথম পাচ্ছে বাংলাদেশ দল। তার আগমনে স্বাভাবিকভাবেই ভিড় ছিল গণমাধ্যম কর্মীদের। তবে তাদের জন্য বাহুফের ব্যবস্থাপনার ঘাটতি ছিল স্পষ্ট, যে কারণে সিলেটে এসে বাহুফের অব্যবস্থাপনার সাক্ষী হলেন তারকা ফুটবলার। বিমানবন্দর থেকে বেরিয়ে সড়কপথে প্রায় 2 ঘন্টায় নিজ বাড়ি হবিগঞ্জের বাহুবলে পৌঁছান শেফিল্ড ইউনাইটেড তারকা। বাড়ি ফেরার ঘণ্টাখানেক পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হন হামজা। সেখানে প্রশ্নের ঝাঁপি খুলে বসেন গণমাধ্যম কর্মীরা। No, I could never imagine this many people. I know my body is full of people. It's been a surreal feelings for you. Please explain us. I can't explain. Honestly, I can't explain. 25 মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলারের। প্রশ্ন ছিল নিজ দল নিয়ে কি ভাবনা তার। আমরা ইন্ডিয়ার কথা আমরা কনসেন্ট্রেট করতেছি না, আমরা খালি আমরা কথা কনসেন্ট্রেট করতেছি। দেখাইবে না খেতা এই মাসে।
দেশের ক্রিকেটের বড় তারকা সাকিব আল হাসান বাংলাদেশ ফুটবল দলে অন্তর্ভুক্তির পর থেকে অনেকেই সাকিবের সঙ্গে হামজার তুলনা করছেন, যদিও ক্রিকেটের বড় তারকার সাথে তুলনায় যেতে রাজি নন হামজা। No, I don't think I'm there yet. Sakiব Al Hasan's a mega star. He's done it at the world level for so many years now, so I don't think I'm anywhere. সবকিছু ঠিক থাকলে হবিগঞ্জ থেকে মঙ্গলবার রাতে ঢাকায় এসে দলের সঙ্গে যোগ দেবেন হামজা দেওয়ান চৌধুরী। Yeah, definitely. I'm very confident. এসকে শাওন, এখন। শেষ করছি এখন সকাল। যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। মতপার্থক্য থেকে এপ্রিলে তরুণদের নতুন প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ, এনসিপির জন্য চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে কাজে ধীর গতি, বাস্তবায়ন না হলে বাড়বে দায় দেনা বলছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্যের জট, নিলাম প্রক্রিয়া সহজ করতে আইন সংশোধন চায় চট্টগ্রাম কাস্টমস হাউস। সাময়িক বন্ধের ঘোষণা দিয়ে বছর শেষেও চালু হয়নি উত্তরা এক্সপ্রেস, শরীয়তপুরে সেতুর কাজ ফেলে পলাতক ঠিকাদার। এবং নিজ ভূমিতে ভালোবাসায় সিক্ত হামজা, খেলতে চান ৮ নম্বর জার্সিতে। এশিয়ান বাছে ভারত বধের আশা। আমরা ইন্ডিয়ার কথা আমরা কনসেন্ট্রেট করতেছি না, আমরা খালি আমরা কথা কনসেন্ট্রেট করতেছি। দেখা হবে না খেতে হয় মাসে। এ ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।